কার্বোক্যাটায়নের ডিগ্রি তারপরে কি ছিল কার্বন আয়নের ডিগ্রি এবং আমরা হচ্ছে কার্বোক্যাটায়ন এবং কার্বন আয়নের স্থিতিশীলতার ক্রম এবং সক্রিয়তার ক্রম দেখছিলাম। আমাদের প্রিভিয়াসলি আমরা কার্বোক্যাটায়নের স্থিতিশীলতার ক্রম কি ছিল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি স্থিতিশীল আর কার্বন আয়নের ক্ষেত্রে কি মিথাইল কার্বন আয়ন সবচেয়ে বেশি স্থিতিশীল। আচ্ছা তো আজকে আমরা দেখব ফ্রি রেডিকেলের ডিগ্রি। আচ্ছা ফ্রি রেডিকেল মানে কি যদি কোনো কার্বন পরমাণুতে একটা ডট থাকে এই ডটটা দিয়ে কি বোঝানো হয় এটা দিয়ে বোঝানো হয় একটা অযুগ্ম ইলেকট্রন ইলেকট্রন অযুগ্ম ইলেকট্রন এবং এটা কিন্তু কার্বনেরই ইলেকট্রন বুঝছো এটা কিন্তু একটা নিরপেক্ষ জিনিস ফ্রি রেডিকেল কি নিরপেক্ষ জিনিস নিউট্রাল জিনিস এটা। আচ্ছা তাহলে দেখো আমাদের এখানে কনসেপ্টটা কি যেই কার্বনের ডটটা থাকবে ওই কার্বনটা অপর যতটি কার্বন পরমাণুর সাথে সরাসরি যুক্ত থাকবে সেটাই হবে কি ফ্রি রেডিকেলের ডিগ্রি। তাহলে দেখো এই কার্বনের ডট আছে এই কার্বনটা অপর একটা দুইটা তিনটা কার্বনের সাথে কি ডাইরেক্টলি অ্যাটাচ তাহলে এটার ডিগ্রি কি হবে 3 ডিগ্রি হবে। কয় ডিগ্রি হবে 3 ডিগ্রি। এটা হচ্ছে একটা 3 ডিগ্রি ফ্রি রেডিকেল। তারপর এখানে আসো যেই কার্বনে ডট আছে এই কার্বনটা দেখো একটা দুইটা কার্বনের সাথে সরাসরি যুক্ত দিলে এটা হবে 2 ডিগ্রি ফ্রি রেডিকেল। আচ্ছা এবার এখানে আসো এই কার্বনে ডট আছে এই কার্বনে ডট আছে তাহলে এই কার্বনটা কয়টার সাথে যুক্ত একটা কার্বনের সাথে ডাইরেক্টলি যুক্ত দিলে কি এটা হবে 1 ডিগ্রি এটা হবে 1 ডিগ্রি ফ্রি রেডিকেল। আর দেখো এই কার্বনের ডট আছে বাট এই কার্বনটা অন্য কোনো কার্বনের সাথে যুক্ত নাই তার মানে এই ফ্রি রেডিকেলটার কোনো ডিগ্রি নাই এটার নাম হবে সাধারণ নাম মিথাইল ফ্রি রেডিকেল। ঠিক আছে সাধারণ নাম হবে মিথাইল ফ্রি রেডিকেল মিথাইল ফ্রি রেডিকেল। আচ্ছা এবারে আমরা দেখবো যে স্থিতিশীলতার ক্রম। আচ্ছা এখন ব্যাপারটা বুঝো কার্বনের ডট থাকা মানে কি কার্বনের ডট থাকা মানে হচ্ছে যে এখানে কার্বনের কাছে একটা অযুগ্ম ইলেকট্রন আছে বিজোড় ইলেকট্রন। এখন অযুগ্ম ইলেকট্রন থাকা মানে কি এটা হচ্ছে অস্থিতিশীল অবস্থা। প্রত্যেকটা পরমাণুই চায় তার ইলেকট্রনগুলোকে সে জোড়া করবে কি করতে চায় জোড়া করতে চায়
তাহলে এই কার্বনে তো একটা অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে এই কার্বন যদি তার এই ইলেকট্রনটাকে জোরবদ্ধ করতে চায় তাহলে তার ইলেকট্রন দরকার না, ইলেকট্রন প্রয়োজন কিনা, তার সে চাচ্ছে ইলেকট্রন যাতে জোড়া হয়ে যায়। তার মানে যখনই কোনো কার্বন ডটে থাকে তখন ওই কার্বনটা স্থিতিশীল হওয়ার জন্য ইলেকট্রন চায়, ঠিক আছে? তার মানে সে যদি ইলেকট্রন পায় তাহলে সে কি হবে, স্থিতিশীল হবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বনটার সাথে তিনটা মিথাইল মূলক যুক্ত। মিথাইল মূলক কি অ্যালকাইল মূলক, আর অ্যালকাইল মূলক গুলা কি ইলেকট্রন দাতা, অ্যালকাইল মূলক গুলা কি ইলেকট্রন দাতা। তাহলে এই তিনটা অ্যালকাইল মূলক বা এই তিনটা মিথাইল মূলক এই কার্বনটি অল্প অল্প করে ইলেকট্রন ঘনত্ব কি সরবরাহ করবে। তাহলে এই কার্বনের তো ইলেকট্রন প্রয়োজন এবং সে কিন্তু তিনটা মিথাইল থেকে কিছু কিছু ইলেকট্রন পাচ্ছে, তার মানে তার কি স্থিতিশীলতা একটু বাড়বে না, অবশ্যই বাড়বে। তাহলে ইলেকট্রন পাইলে এটা কি প্রভাব, প্লাস আই, ধনাত্মক আবেশীয় প্রভাব। দেখতে পাচ্ছ যে এক প্লাস আই দিয়ে যে কত কত আমরা ঘটনা ব্যাখ্যা করতে পারি। তাহলে বলো এখানে তিনটা প্লাস আই আছে না, তিনটা প্লাস আই আছে, তাহলে 3 ডিগ্রি ফ্রি রেডিকেল কি হবে সবচেয়ে বেশি স্থিতিশীল, স্থিতিশীলতার ক্রম কি হবে 3 ডিগ্রি। আচ্ছা 3 ডিগ্রি। এরপরে দেখো এইখানে মিথাইল কয়টা, দুইটা, তাহলে এখানে প্লাস আই কয়টা, দুইটা, তাহলে 3 ডিগ্রি থেকে 2 ডিগ্রি একটু কি কম স্থিতিশীল হবে। এখানে মিথাইল কয়টা, একটা, তাহলে এটা আরেকটু কম স্থিতিশীল। আর সিএসটি ডট বা মিথাইল ফ্রি রেডিকেল কি সবচেয়ে বেশি কম স্থিতিশীল, ঠিক আছে? এটা হবে তোমার ফ্রি রেডিকেল বা মুক্ত মূলকের, ফ্রি রেডিকেলের বাংলা কি মুক্ত মূলক, ফ্রি মানে মুক্ত, রেডিকেল মানে মূলক, তাহলে মুক্ত মূলক বাংলাটাও লিখে দেই ওটা মনে থাকবে না। তাহলে বলো সক্রিয়তার ক্রম কি হবে, উল্টা না? সক্রিয়তার ক্রম সব সময় স্থিতিশীলতার ক্রমে কি হবে, উল্টা হবে। তাহলে এটা হবে CH3 ডট, তুমি কখনোই একই সাথে দুটো মুখস্থ রাখবে না, যে কোনো একটা মুখস্থ রাখবে, তাহলে তুমি আরেকটা অটোমেটিক্যালি বের করতে পারবে, উল্টা দিলেই হবে। তাহলে দেখো তো কার্বোক্যাটায়ন এবং মুক্তমূলকের স্থিতিশীলতার ক্রম একই না, কার্বোক্যাটায়ন এবং মুক্তমূলকের স্থিতিশীলতার ক্রম কি সেম, শুধু কার্বনায়নটা হচ্ছে যে কি উল্টা। তাহলে আবার তোমাকে রিকেপ করাচ্ছি, কার্বোক্যাটায়নে 3 ডিগ্রি সবার আগে, দেখো কার্বোক্যাটায়নে 3 ডিগ্রি সবার আগে, আর ফ্রি রেডিকেলেও কি 3 ডিগ্রি সবার আগে, ঠিক আছে? এই দুটোতে 3 ডিগ্রি আগে। এইভাবে তুমি মনে রাখবা যে কার্বোক্যাটায়ন এবং মুক্তমূলকে 3 ডিগ্রি সবার আগে। তো কার ক্রম, সক্রিয়তা না কিন্তু স্থিতিশীলতার ক্রম। ওকে, এক্সামে কিন্তু সক্রিয়তার ক্রম আসতে পারে, কিন্তু তুমি মনে রাখবে অলওয়েজ কি স্থিতিশীলতার ক্রম, যদি সক্রিয়তার ক্রম আসে তুমি কিন্তু উল্টে দিবে, ঠিক আছে? তাহলে সহজে মনে রাখতে পারো। তাহলে কার্বনায়নটা শুধু কি জাস্ট CH3 মাইনাসটা সবার প্রথমে, মানে এভাবে বলতে পারো যে কার্বোক্যাটায়ন এবং মুক্তমূলকে 3 ডিগ্রি সবার আগে, আর কার্বনায়নে 3 ডিগ্রি সবার কি লাস্ট, শেষ। বেশ এটুকু মনে রাখতে হলে তুমি সব প্রশ্ন উত্তর দিতে পারবে। আরো কিছু পরীক্ষা আসবে, তুমি একটা এমসিকিউ পাবাই, এই যে সক্রিয়তার ক্রম থেকে মিনিমাম একটা এমসিকিউ এখান থেকে আসবে, এক বিষয় তো থাকবেই, ঠিক আছে? প্রশ্ন এখানে প্রত্যেক বছরই আসে, ক্লিয়ার? তাহলে মোটামুটি আমাদের এই তিনটা জিনিসের ডিগ্রি শেষ। তাহলে আমি কি কি জিনিসের ডিগ্রি শিখলাম, অ্যালকাইল হ্যালাইডের ডিগ্রি শিখছি, অ্যালকোহলের ডিগ্রি শিখলাম, কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, ফ্রি রেডিকেলের ডিগ্রি শিখলাম। এখন লাস্ট একটা ডিগ্রি আমরা শিখব, সেটা হচ্ছে অ্যামিনের ডিগ্রি। তাহলে আমাদের ডিগ্রির কাহিনী সব শেষ। কোনটা মাথা মাথা গেছে? আচ্ছা তাহলে
আসো অ্যামিনের ডিগ্রি, একটু ব্লেন্ড দাও অ্যামিনের ডিগ্রি। অ্যামিন আচ্ছা, অ্যামিনের ডিগ্রি সবচেয়ে সহজ, অ্যামিনের ডিগ্রি অনেক সহজ। অ্যামিন মানে হচ্ছে কি NH2 থাকলে অ্যামিন বলে, ঠিক আছে না? NH2 থাকলে হচ্ছে যেটাকে আমরা অ্যামিন বলি জেনারেলি, ঠিক আছে? অ্যামিনের ডিগ্রি সহজ কেন? কারণ অ্যামিনে খালি তুমি চেক করবা যে তোমার নাইট্রোজেন পরমাণুটা কতটা কার্বন পরমাণুর সাথে যুক্ত সরাসরি। তাহলে এখানে বলো, এখানে নাইট্রোজেন পরমাণু কয়টা কার্বন পরমাণুর সাথে সরাসরি যুক্ত? একটা না। এই প্রান্তীয় কার্বন পরমাণুর সাথে কিন্তু এই নাইট্রোজেনের কোনো কানেকশন নেই। তাহলে এই নাইট্রোজেন পরমাণুটা জাস্ট একটা কার্বনের সাথে অ্যাটাচ, তাহলে এটা হবে একটা 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন, ঠিক আছে? 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন, তাহলে এটা 1 ডিগ্রি। 1 ডিগ্রির অপর নাম কি? 1 ডিগ্রির অপর নাম হচ্ছে প্রাইমারি, প্রাইমারি স্কুল। কলেজের বাংলা কি বলতো? কলেজের বাংলা কি? বিশ্ববিদ্যালয় না, মহাবিদ্যালয় মনে হয় কলেজের বাংলা। এটা তো মনে ইয়াতে আছে, বাংলা সেকেন্ড করে পারিভাষিক শব্দ নাকি? বাংলা সেকেন্ড করে নেই তো, মানে সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ার তো সেকেন্ড ইয়ারে উঠুই নেই, তো পরীক্ষা শেষ হয়ে গেছে। আচ্ছা, এবার এটা আসো, দেখো এইখানে নাইট্রোজেন কয়টা কার্বনের সাথে যুক্ত? দুইটা না, বামে একটা আর একটা, এটা হচ্ছে কত? 2 ডিগ্রি অ্যামিন। এটা 2 ডিগ্রি বা 2 ডিগ্রির অপর নাম কি বলে? সেকেন্ডারি। 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যামিন। আর এখানে দেখো নাইট্রোজেন কয়টা কার্বন যুক্ত? তিনটা, একটা দিলে তিনটা, এটা 3 ডিগ্রি বা টারশিয়ারি। এবার এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, দেখো অ্যামিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি আমরা বলি? অ্যামিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই নাইট্রোজেনে থাকা মুক্ত জোন। এটা হচ্ছে অ্যামিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? মানে অ্যামিনের সমস্ত রাসায়নিক ধর্ম নির্ভর করে এই নাইট্রোজেনে থাকা মুক্ত জোন ইলেকট্রনের উপরে, ঠিক আছে? ওকে, আচ্ছা আমরা ফার্স্ট পেপারে আমরা যখন যে চ্যাপ্টার 4 এ অম্লক্ষার মতবাদ পড়ছিলাম, অম্লক্ষার মনে আছে? সেখানে আমরা ক্ষারের সংজ্ঞা কি দিছিলাম? লুইস মতবাদ দিছিলাম। তিনটা মতবাদ ছিল, আরহেনিয়াস মতবাদ, ব্রনস্টেড লাউরি মতবাদ এবং কি লুইস মতবাদ। তো লুইস মতবাদ আমাদের বলতো যারা মুক্তজ ইলেকট্রন দান করে তারা হচ্ছে লুইস ক্ষার, ঠিক আছে না? আর যারা মুক্তজ ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে লুইস অ্যাসিড। তো দেখো অ্যামিন কিন্তু মুক্তজ ইলেকট্রন দান করতে পারবে না, বিকজ নাইট্রোজেনে কি আছে? লোন পেয়ার আছে। মানে অ্যামিনের রাসায়নিক ধর্ম কি? এটা হচ্ছে ক্ষারীয় পদার্থ। এটা অ্যামিন হচ্ছে ক্ষারধর্মী, ঠিক আছে? অ্যামিন হচ্ছে ক্ষারধর্মী, লিখে রাখো অ্যামিন ক্ষারধর্মী। এগুলো আমরা পরে পড়বো, কোন ধরনের অ্যামিন বেশি ক্ষারধর্মী, কে কম ক্ষারধর্মী, এগুলো পরে আস্তে আস্তে এগুলো অনেক শেষের দিকে আসবে যখন অ্যামিন নিয়ে আমরা আলাদা পড়াশোনা করবো। জাস্ট এখন জেনে রাখা খালি এটা যে অ্যামিন ক্ষারধর্মী। তাহলে অ্যামিনের ডিগ্রি একদম সিম্পল, ঠিক আছে? অ্যামিনের ডিগ্রি একদম সিম্পল। অ্যামিন কেন বেশি গুরুত্বপূর্ণ? এটা কারণ হচ্ছে তোমার যত বায়োলজিক্যাল যত মলিকুল আছে, যেমন আমাদের বডিতে যত তোমার ডিএনএ স্ট্রাকচার বলো, প্রোটিন,
অ্যামাইনো অ্যাসিড, তুমি যাই বলো না কেন সব জায়গার ভিতরে অ্যামিন আছে, ঠিক আছে? অ্যামিনের কার্যকরীমূলক আছে। তাহলে সমস্ত বায়োলজিক্যাল প্রসেস রান করে মূলত অ্যামিনের উপরে। কার্বন তো থাকবেই, বাট তোমার যে প্রোটিনের যে স্ট্রাকচার, ডিএনএ স্ট্রাকচার, সব স্ট্রাকচারের ভিতরে এই অ্যামিন কার্যকরীমূলকটা থাকে, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার এটা? ডিগ্রি জাতীয় পড়াশোনা আমাদের শেষ। এখন আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা শুরু করব, যেখান থেকে তুমি 10 মার্কের একটা সৃজনশীল কমন পাবে। সবাই টেন দাও, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, এখানে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে আমাদের। অর্গানিক কেমিস্ট্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক রেজোনেন্স বা অনুরণন। রেজোনেন্স বা অনুরণন। আমাদের এখানে তো সক্রিয়তা কম লিখলেন না। অ্যামিনের সক্রিয়তা কম লাগবে না। চলো রেজোনেন্স। এটা অনু কি লিখছেন? অনুরণন হবে, অনুরণন, অনুরণন। আচ্ছা, তো এটা প্রথমে তোমাকে একটু ইনফর্মাল তোমাকে আইডিয়া দিয়ে পরে আমি আস্তে আস্তে একদম ফর্মাল ভাবে কথাবার্তাগুলো বলবো। দেখো, ব্যাপারটা তুমি এভাবে চিন্তা করো, ধরো তোমার বাসায় মনে করো কলোনির বাসাগুলো কয় রুমের? ইংলিশের বাসা কয় রুম? 4টা রুম। কি বলে এত বড় বাসা? 4টা কি হবে? রান্নাঘর সহ 4টা? ওয়াশরুম সহ। হ্যাঁ, ডাইনিং একটা বেডরুম, 3টা বেডরুম। ও আচ্ছা, আমারও মোট 3টা বেডরুম। আমার লাস্ট একটা রুম 3টা বেডরুমই ছিল। হ্যাঁ ঠিক আছে। তুমি কোনটা করে নিলি? ওই জন্য কিনা। আচ্ছা, এই ধরো তোমার বাসা হচ্ছে 4টা বেডরুম আছে। ধরো 4টা বেডরুমের মধ্যে একটা রুম তোমার নিজের, যেখানে তুমি থাকো। তোমার একটা বেডরুম, একটা তোমার আব্বু আম্মু থাকে, আরেকটা তোমার ছোট ভাই বোন থাকে, তারা থাকে, আর আরেকটা হচ্ছে গেস্টদের জন্য রেস্ট, বাসা কোনো মেহমানের সাথে থাকবে। আমার মনে আছে আমার নিজের বাসার ড্রয়িং রুমে এমন হয়েছে, আমার নিজের বাসার ড্রয়িং রুমে আমি 1 বছরে একবারও ঢুকিনি। আমি সোজা বাসায় যেতাম, সোজা আমার রুমে, আমার ড্রয়িং রুমে ঢুকতামই না। আপনারা কি করতেন? কিটা আমার রুমে কি ঠিক আছে, ঘুমাইতাম, ঠিক আছে, যে যা মন চায় করতাম। এখন মনে করো তোমার বাসা, তোমার নিজের একটা রুম আছে, যে রুমে তুমি থাকো, কিন্তু কখনো এরকম হয় যে তুমি অল দা টাইম তোমার রুমেই থাকো? সবসময় কি তুমি তোমার রুমে থাকো? না ভাই, সামনে মুরগি না। মাঝে মাঝে তুমি তোমার আব্বু আম্মুর রুমে একটু যাও, যাও না? কি হলো? অবশ্যই যাও। তোমার আব্বু আম্মু তোমার জন্য ডাকলো, তুমি তোমার আব্বুর রুমে গেলা, ঠিক আছে? এরপরে ধরো তোমার বাসায় মেহমান আসছে, তারা কোথায় গেলো? তারা তোমার বেডরুমে বসবে, তারা কোথায় গেলো? ড্রয়িং রুমে বসবে। তারা তাদেরকে ধরো এসে নাস্তা দিতে গেছে, নাস্তা দিতে গিয়ে, ঠিক আছে, ধরো পাত্র দেখতে আসছে, ড্রয়িং রুমে বসছে, ও গেছে সুন্দর মাথায় কাপড় টাপড় দিয়ে না চা নাস্তা দিতে, ঠিক আছে, গেছে ড্রয়িং রুমে গেছে। বা ধরো আরেক রুমের ছোট ভাই বোনেরা পড়াশোনা করতেছে, ও এখানে ওদেরকে একটু বকাঝকা করার জন্য এখানে গেছে। তার মানে তোমার বাসায় তোমার নিজের থাকার জায়গায় একটা রুম হইলেও বাসার বাকি রুমগুলোতেও তোমার কিন্তু বিচরণ আছে নাকি? অল দ্য টাইম একটা রুমের মধ্যে আবদ্ধ থাকতে তোমার কখনোই ভালো লাগবে না। এটা আমাদের হিউম্যান নেচার, ঠিক আছে? এরপরে আমাদের আরেকটা নেচার কি, লেটস সে অলওয়েজ তুমি ধরো বাসায় থাকো, প্রাইভেটে আসো, প্রাইভেট থেকে সোজা বাসায় চলে যাও, একটা একঘেয়ে লাইফে চলে আসে। তখন তুমি কি করো? একটু ঘুরতে ঘুরতে যাও, ধরো একটু চকবাজার গেলা, তুমি হচ্ছে নেভাল গেলা, তুমি একটু সীতাকুণ্ড ঝর্ণা, ছেলেরা গেল সীতাকুণ্ড ঝর্ণাতে, মিরসরাই কয়েকজনের ঝর্ণা, নাপিতের ঝর্ণাতে গেল, ঠিক আছে? বা তুমি সাজেক চলে গেলা, বান্দরবনে চলে গেলা, বগালে, থানচি, রেমাক্রি, নাফাকুম, আমি এরকম চলে খুব আছে। তার মানে আমাদের হিউম্যান নেচারটা কি বল, আমাদের এক জায়গায়
বেশিক্ষণ থাকতে আমাদের ভালো লাগবে না, ঠিক আছে না? ওকে, ধরো এই রুমের মধ্যে যদি আমাকে 1 বছর, যেমন ধরো জেলখানায় মানুষজন যেভাবে থাকে একটা রুমের মধ্যে অল দ্য টাইম সে থাকে, কিরকম জীবন না বলো? লাইফটা একটা হেলের মতো মনে হয়, বেঁচে থাকা জাহান্নামে আছে। ওকে, তাহলে আমাদের হিউম্যান নেচার হচ্ছে যে আমরা কখনো একটা নির্দিষ্ট জায়গায় কখনো আবদ্ধ থাকি না, আমরা অলওয়েজ হচ্ছে যে বিভিন্ন জায়গাতে বিচরণ করতে কি করি, বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এটা আমাদের হিউম্যান নেচারে আছে। আচ্ছা, আমাদের এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনও কিন্তু আমাদের মানুষের মতোই নেচার শো করে, ঠিক আছে? ওকে, কিরকম? নর্মালি যখন একটা রাসায়নিক বন্ধন তৈরি হয় দুইটা পরমাণুর মাঝে, ঠিক আছে, তখন ইলেকট্রনগুলো কি কোনো না কোনো অরবিটালই তো থাকে। ইলেকট্রনের ঘর কি? তার অরবিটাল, কোনো না কোনো অরবিটাল ইলেকট্রন হচ্ছে যে অবস্থান করে। ওকে, কিন্তু তুমি যদি ইলেকট্রনকে একাধিক হচ্ছে যে অরবিটালে ঘোরাঘুরির সুযোগ দাও, ব্যাপারটা বুঝো, তুমি যদি ইলেকট্রনকে একাধিক অরবিটালে ঘোরাঘুরির সুযোগটা করে দাও, তখন ইলেকট্রন কিন্তু এক জায়গায় আর থাকবে না, তখন সে কি করবে? অনেকগুলো অরবিটালের মধ্যে ঘোরাঘুরি করা শুরু করবে, আমাদের মানুষের মতো। তাহলে আমরা আমাদের বাসার যে ঘরগুলো আছে এগুলোকে আমরা একটা অরবিটাল চিন্তা করি, আর আমরা আমাদের নিজেদেরকে ইলেকট্রনের মতো চিন্তা করি। হ্যাঁ, আমার একটা ফিক্সড ঘর আছে, ঠিক আছে, বাট আমার বাসায় যদি আলো অনেকগুলো অ্যাভেলেবেল রুম থাকে, আমি ওগুলোর মধ্যেও কম বেশি কি করবো, এই বিচরণ করবো, ঠিক আছে? এটা আমাদের জেনারেল টেন্ডেন্সি। তাহলে ইলেকট্রনও নর্মালি যখন একটা রাসায়নিক বন্ধনে যুক্ত হয়, রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে, তখন ইনিশিয়ালি সে হচ্ছে একটা অরবিটালে থাকে, বাট পরবর্তীতে যদি ইলেকট্রনের কাছে এরকম সুযোগ আসে, সে একাধিক অরবিটালে ঘোরার একটা কি সুযোগ পায়, তখন সে অবশ্যই নিজের অরবিটালে সে তো থাকবেই, পাশাপাশি অন্যান্য অরবিটালেও সে কি করা শুরু করবে, ঘোরাঘুরি করা শুরু করবে। এই জিনিসটাকে আমরা অর্গানিক কেমিস্ট্রির ভাষায় একটা ফর্মাল নাম দেই, এটাকে তোমার বলে হচ্ছে ইলেকট্রনের সঞ্চরণশীলতা, ঠিক আছে? এই যে ঘোরাঘুরি বলতেছি আমি ইনফরমালি, এটাকে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে কি বলবো? ইলেকট্রনের সঞ্চরণশীলতা। তাহলে একাধিক অরবিটালে ইলেকট্রনের যে ঘোরাঘুরি বা সঞ্চরণশীলতা, এটাই অর্গানিক কেমিস্ট্রি ভাষাটাকে কি বলে? রেজোনেন্স বা অনুরণন। শব্দটা শুনে হয়তো কেমন কি না কি অনেক কঠিন কিছু, মোটেও না, সিম্পল আইডিয়া। একাধিক অরবিটালে, মাল্টিপল অরবিটালে ইলেকট্রনের ঘোরাঘুরি কি বলে? রেজোনেন্স বা অনুরণন বলে, ঠিক আছে? সো আমি তোমাকে কয়েকটা एग्जांपल দিই, জিনিসটা ক্লিয়ার হবে। মনে করো রেজুলেশন রেজুলেশন যাইতেছে তোমার কাছে এরকম একটা স্ট্রাকচার আছে, এটা তো দেখতে লাগতেছে বিদ্যুৎ লাগতেছে বিজলি এটা কি কেমন কেমন লাগছে দেখো, ব্যাপারটা বুঝো। এইখানে এই প্রতিটা দাগের, দেখো প্রতিটা দাগের যেগুলো প্রান্ত বিন্দু, ধরো এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটা, দেখো প্রতিটা দাগের যে প্রান্ত বিন্দুগুলা, এই প্রান্ত বিন্দুগুলো হচ্ছে তোমার এক একটা কার্বন, এগুলো তোমার এক একটা কার্বন। তাহলে তোমার এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, ঠিক আছে, এখানে একটা কার্বন আছে, এই দাগে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, ঠিক আছে, এখানে একটা কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন। আচ্ছা, এই ধরনের গঠনকে তোমার বলা হচ্ছে বন্ড লাইন ফর্মুলা। বন্ড লাইন মানে এখানে আমি শুধুমাত্র দাগ দিয়ে রিপ্রেজেন্ট করব জিনিসগুলো, মানে আমি এক্সাক্ট অ্যাটমগুলো লিখব না। এগুলার প্রয়োজনীয়তা কি? এগুলো আসলে যখন তুমি উচ্চতর অর্গানিক কেমিস্ট্রি তুমি কখনো পড়ো, যদি তুমি কেমিস্ট্রিতে পড়াশোনা কেউ না কখনো তুমি এখানে করবা, ভালো না লাগলেও করবা, যারা তোমাকে নিয়ে যায় এমন জায়গায় যেমন রসায়ন পড়তে হচ্ছে, ঠিক আছে, তখন তুমি যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বা তখন তোমাকে এই ধরনের বন্ড লাইন স্ট্রাকচার তুমি দেখতে পাবে। এটা এইচএসসি তে আমাকে লাগে না, বাট উচ্চতর অর্গানিক কেমিস্ট্রি পড়ার সময় লাগে। কেন এগুলো লাগে? ধরো কোনো একটা জিওমেট্রির মধ্যে 50টা কার্বন আছে, লেটস সে, তুমি যদি তোমাদের বোটানি বইতে দেখবে অনেক বড় বড় স্ট্রাকচার আছে, আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, তারপরে তোমার হচ্ছে যে কোষের মধ্যে তুমি এগুলো পাবা, ক্লোরোফিলের স্ট্রাকচার, ঠিক আছে। এবার তুমি যখন উদ্ভিদ সারি তত্ত্ব পড়বা, অনেক বড় বড় স্ট্রাকচার তুমি দেখবে, তুমি কেলভিন বেশাম চক্র পড়বা, হ্যাচোস্ল্যাক চক্র পড়বা, ঠিক আছে, C3 C4 যেগুলো পড়বা, তুমি দেখবে অনেক বড় বড় স্ট্রাকচার। এই বড় বড় স্ট্রাকচারে 50-60টারও বেশি কার্বন থাকতে পারে।
কারণ মানে বলো 50-60টা কার্বনের স্ট্রাকচার কি সবগুলা কার্বন তুমি খাতার মধ্যে লিখতে পারো? তোমার খাতার মধ্যে কি এত জায়গা আছে? না 50টা কার্বন লেখা, সবগুলো বন্ধন দেখানো, সবগুলো হাইড্রোজেন লেখা, এগুলো কি অনেক টাইম কনজিউমিং না? ঠিক আছে, তো এই জন্য আমরা কি করি, আমরা এত সবগুলো অ্যাটম বা সব হাইড্রোজেন না লিখে আমরা এরকম কি বন্ড লাইন স্ট্রাকচার ব্যবহার করি, যেটা করে আমরা এইটা দেখেই বলে দিতে পারবো এখানে কয়টা কার্বন আছে, কার কার মধ্যে কি ধরনের বন্ধন আছে, এখানে কয়টা হাইড্রোজেন আছে। মানে এক্ষেত্রে আমরা অ্যাটমগুলো আর হাইড্রোজেনগুলোকে উজ্জ্বল রাখার চেষ্টা করছি। তাহলে একটা জিনিস বলো, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, দেখো এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এবং এই দুটো কার্বনের মধ্যে দেখো কি আছে, ডাবল বন্ড আছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে একটা ডাবল বন্ড আছে। এই দুটো কার্বনের মাঝে কি আছে, সিঙ্গেল বন্ড। আর এই দুটো কার্বনের মাঝে আবার কি আছে, ডাবল বন্ড। এখন আমাকে তোমরা বলো তো কোন কার্বনে কয়টা করে হাইড্রোজেন আছে? দেখো এই কার্বন তো অলরেডি দুই হাতে আছে না, তার আরো দুই হাত পূর্ণ করার জন্য দুটো কি লাগবে, হাইড্রোজেন লাগবে। তাহলে আমি বুঝতেই পারতেছি না দুইটা হাইড্রোজেন আছে, তো হাইড্রোজেন গুলো আমাদের খুব একটা জরুরি বিষয় না এখানে, এই জন্য আমরা হাইড্রোজেন গুলোকে উজ্জ্বল রাখছি। ঠিক আছে, বলো এই কার্বনে কয়টা হাইড্রোজেন আছে? একটা। এখানে কয়টা আছে? একটা। এখানে আবার কয়টা আছে? দুইটা। তাহলে এটাকে তুমি যদি এইভাবে লিখতা, নরমালি তুমি যেভাবে 19 এ শিখছো এভাবে লিখতা, কি হতো বলো, কার্বন ডাবল বন্ড কার্বন, সিঙ্গেল বন্ড কার্বন, আবার ডাবল বন্ড কি কার্বন, এরকম হতো না জিনিসটা? যদি নরমালি আমি লিখতাম তাহলে এখানে হাইড্রোজেন কয়টা হইতো? দুইটা। এখানে কয়টা? একটা। এখানে কয়টা? একটা। এখানে কয়টা? দুইটা। তুমি দেখবা এইটা থেকে এইটা লিখতে সময় তোমার অনেক কম লাগে। ঠিক আছে, অনেক কম লাগে, অনেক কম লাগে। আচ্ছা ওকে, এটা কেন লিখবে? রেজোন্যান্স যখন তুমি অলরেডি আমরা কি করছি, আবেশীয় প্রভাব, আমরা বলছিলাম আবেশীয় প্রভাবে কে অংশগ্রহণ করে? আবেশীয় প্রভাবে অংশগ্রহণ করে সিগমা বন্ধনের ইলেকট্রন। কোন ইলেকট্রন? সিগমা বন্ধনের ইলেকট্রন। তাহলে আবেশীয় প্রভাবটা মূলত হচ্ছে সিগমা বন্ধনের ইলেকট্রনের উপর বেস করে হচ্ছে যে আমরা পড়ছি। কিন্তু যখন তুমি রেজোন্যান্স বা অনুরণন করবা তখন এইখানে মূলত কারা অংশগ্রহণ করবে? এইখানে অংশগ্রহণ করবে পাই ইলেকট্রন আর হচ্ছে লোন পেয়ার। তাহলে আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে যেহেতু আমাদের ইলেকট্রন নিয়ে পড়াশোনা এখানে, তাহলে এখানে ইলেকট্রনিক ইফেক্টগুলা দুইটা অংশে আমরা ভাগ করে ফেলছি। সিগমা বন্ধনের ইলেকট্রনের জন্য আমরা পড়াশোনা করে আসছি কি আবেশীয় প্রভাব বা ইন্ডাকটিভ ইফেক্ট, প্লাস আই মাইনাস আই। কিন্তু যখন আমি পাই ইলেকট্রন মানে কি, ধরো তুমি জানো যে কোনো দ্বিবন্ধনে একটা সিগমা বন্ধন থাকে আর একটা পাই বন্ধন থাকে, ওই পাই বন্ধনে যে ইলেকট্রনগুলো আছে ওগুলোকে আমরা কি বলি, পাই ইলেকট্রন। আর লোন পেয়ার থাকতেই পারে। লোন পেয়ার জেনারেলি তুমি কাদের মধ্যে থাকবে, অর্গানিক কেমিস্ট্রিতে কাদের মধ্যে লোন পেয়ার থাকবে? দুইটা অ্যাটম, এক হলো নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন। নাইট্রোজেনে একটা লোন পেয়ার, অক্সিজেনে কি দুইটা লোন পেয়ার। তাহলে তুমি অর্গানিক কেমিস্ট্রিতে কার্বন হাইড্রোজেনের পাশাপাশি কাকে পাবা? নাইট্রোজেনকে পাবা আর কাকে পাবা? অক্সিজেনকে পাবা। ঘুরে ফিরে এরাই পাবা, এদের কি তুমি চারটা অ্যাটম কি তুমি পাবা। তাহলে নাইট্রোজেনের লোন পেয়ার আছে, অক্সিজেনের লোন পেয়ার আছে। ঠিক আছে, আচ্ছা এবার আসো এখন থেকে তুমি যখনই কার্বনকে ডাবল বন্ডে দেখবা, আমরা বলছি বসে দিয়ে শুরু, তুমি যখনই কার্বনকে ডাবল বন্ডে দেখবা চোখ বন্ধ করে তুমি কার্বনে একটা সমান্তরাল অরবিটাল দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে কার্বনকে ডাবল বন্ডে দেখলেই আমি কোনো কিছু চিন্তা করব না, আমি কার্বনে কি দেখাবো, একটা সমান্তরাল পি অরবিটাল শো করব। ঠিক আছে, সমান্তরাল পি অরবিটাল। সমান্তরাল কি হবে? আচ্ছা এখন তুমি জাস্ট আপাতত তুমি 3D জিনিসটা এই মুহূর্তে বোঝানো একটু টাফ হবে এখানে। ঠিক আছে, তুমি আগে 2D জিনিসটা বোঝার চেষ্টা করো। দেখো এই কার্বনেও ডাবল বন্ড আছে না, তাহলে এই কার্বনেও কি আছে, একটা সমান্তরাল পি অরবিটাল আছে। এই কার্বনেও ডাবল বন্ডে আছে না, তাহলে এই কার্বনেও একটা সমান্তরাল পি অরবিটাল আছে। এই কার্বনেও ডাবল বন্ডে আছে, তাহলে এই কার্বনেও একটা কি আছে, সমান্তরাল পি অরবিটাল আছে। আচ্ছা এখন যদি বলো এখানে কয়টা ইলেকট্রন আছে? দেখো এখানে তোমার সিগমা বন্ধন এখন আমরা কনসিডার করব না, যখন আমরা রেজোন্যান্স করব আমরা সিগমা বন্ধন কনসিডার করব না। সিগমা বন্ধনের জন্য কোন ইফেক্ট, আবেশীয় প্রভাব। তাহলে এখানে আমরা অনলি কোনটা কনসিডার করব, জাস্ট পাই বন্ধনটাকে আমরা কনসিডার করব।
তাহলে বলো এই পাই বন্ধনটাতে কয়টা ইলেকট্রন আছে? দুইটা। এখানে তোমার দুইটা ইলেকট্রন আছে, দেখো এই জায়গায় দুইটা ইলেকট্রন আছে। এই দুইটা কার্বনের মাঝখানে দুইটা পাই ইলেকট্রন আছে না? দুইটা আমি পাই ইলেকট্রন লিখি, ঠিক হবে, তাহলে 2 পাই ইলেকট্রন থাকে। একটা বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে? চারটা কথা না না আমি সিগমা বন্ধন তো হিসাব করতে বলি না, আমি অনলি পাই বন্ধন হিসাব করতে বলছি। তাহলে কয়টা পাই ইলেকট্রন আছে? দুইটা। আবার দেখো এই দুইটা কার্বনের মাঝখানেও তো একটা ডাবল বন্ড আছে, তার মানে এখানেও দুইটা পাই ইলেকট্রন আছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তাইলে নরমাল সিনারিওতে কি বলো, ডাবল বন্ড তো এই দুইটা কার্বনের মাঝখানে, তাহলে এই দুইটা পাই ইলেকট্রন কি এই দুইটা কার্বনের মাঝখানেই থাকার কথা নরমাল সিনারিওতে। আবার ডাবল বন্ড কি এই দুইটা কার্বনের মাঝখানে, তাহলে এই দুইটা পাই ইলেকট্রন কি এই দুইটা কার্বনের মাঝে সীমাবদ্ধ থাকার কথা নরমাল সিনারিওতে, ঠিক আছে না? কিন্তু বাস্তবে এমনটা ঘটে না। বাস্তবে কি হয়, বাস্তবে দেখো এখানে পাশাপাশি মোট কয়টা অরবিটাল? 4টা। এবং অরবিটালগুলো হইতে হবে সমান্তরাল, কি হইতে হবে? সমান্তরাল হইতে হবে মাস্ট। তাহলে 4টা সমান্তরাল অরবিটাল আমরা দেখতে পাচ্ছি। তখন এই ইলেকট্রনগুলো কি করবে, এই দুইটা অরবিটালের মাঝে সীমাবদ্ধ না থেকে এই দুইটা পাই ইলেকট্রন এই 4টা অরবিটালের মধ্যেই ঘোরাঘুরি শুরু করবে। অর্থাৎ ইলেকট্রনগুলো আর এই দুইটা কার্বনের মাঝে কি থাকবে না, রেস্ট্রিক্টেড থাকবে না, ঠিক আছে? তখন সে এই পাশের অরবিটালগুলোতেও চলে যাবে। আবার সিমিলারলি এই দুইটা পাই ইলেকট্রন এই দুইটা কার্বনের মাঝখানে বা এই দুইটা অরবিটালের মাঝে সীমাবদ্ধ না থেকে তারাও এখান থেকে মুভ করা শুরু করবে, তারাও এই দুটো অরবিটালের মধ্যে কি ঘোরাঘুরি করবে। মেইন আইডিয়া হচ্ছে এখানে ইলেকট্রন মোট কয়টা? দুটো দুটো কয়টা? 4টা। তাহলে 4টা ইলেকট্রন 4টা অরবিটালের মধ্যে ঘুরবে, সোজা বাংলা কথা, ঠিক আছে? তারা আর এই ইন্ডিভিজুয়াল দুইটা কার্বনের মধ্যে কি থাকবে না, সীমাবদ্ধ থাকবে না। এই যে 4টা পাই ইলেকট্রন 4টা সমান্তরাল অরবিটালের মধ্যে সঞ্চরণশীল অবস্থায় আছে বা বিচরণশীল অবস্থায় আছে, এটা কি আমরা অর্গানিক কেমিস্ট্রি বলে, এটাকে কি বলি? রেজোনেন্স বা অনুরণন। সিম্পল আইডিয়া, ঠিক আছে? তাহলে একটা ব্যাপারটা বুঝো। তাহলে ইলেকট্রনকে তুমি যদি অপরচুনিটি দাও, তাকে তারা যদি অরবিটাল দাও, সে কি করবে? ও ওখানে ঘোরাঘুরি করা শুরু করবে, সে এক জায়গার মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না। ইট ইজ কল্ড রেজোনেন্স। চল রেজোনেন্স বোঝানোর জন্য সবচেয়ে আইডিয়াল এক্সাম্পল হচ্ছে এইটা, ঠিক আছে? তো আস্তে আস্তে আমরা কমপ্লেক্স এক্সাম্পলে যাবো, বাট এটা হচ্ছে একদম সবচেয়ে আদর্শ উদাহরণ হচ্ছে এই এক্সাম্পলটা, ঠিক আছে? ওকে, অসমান্তরাল বন্ধনটা বাদ দিয়ে অত দূর কিভাবে যাবে? কি অসমান্তরাল বন্ধনের মধ্যে আসবে না কেন? এখানে অসমান্তরাল কোথায়? এটা সব তো সমান্তরাল। মাঝখানটা বলতেছি যেটা ডাবল বন্ধ নাই। দেখো নরমালি ইলেকট্রন তো আসলে একটা ওয়েভ, ঠিক আছে না? বর্তমানে ইলেকট্রনকে আমরা কি হিসেবে বিবেচনা করি? মডার্ন কেমিস্ট্রিতে ইলেকট্রন হচ্ছে তরঙ্গ, কথাটা বুঝতে পারছো? ইলেকট্রন শব্দটা বলাটাই ভুল, কি বলা উচিত? ইলেকট্রন ঘনত্ব। কি বলতে হবে? বুঝছো? ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন মেঘ শব্দটা প্রপারলি ইউজ করা উচিত আমাদের, ঠিক আছে? তারপরে আমরা সহজে বোঝানোর জন্য ইলেকট্রন বলি আর কি, ঠিক আছে? তাহলে এখানে মূলত ইলেকট্রন তো একটা জায়গায় স্থির থাকে না, সে তো একটা নির্দিষ্ট জায়গা জুড়ে কি ছড়ায় ছিটায় থাকে, কথাটা বুঝতে পারছো কিনা? তাহলে এই 4টা অরবিটালের মধ্যে কি একটা ইলেকট্রন মেঘ কি এরকম ছড়ায় থাকে, এটা বুঝাচ্ছি। এদের মিল হয় কিভাবে? হ্যাঁ, মানে দুটো ইলেকট্রন ক্লাউডের মধ্যে সম্পর্ক হয় কিভাবে? এগুলো এখন আসলে এগুলা উত্তর হচ্ছে অনেক অ্যাডভান্স পড়াশোনা, এগুলো তোমার এখন দরকার নেই, ঠিক আছে? কারণ তোমাকে যতটুকু বলা হয় তুমি এতটুকুই বুঝো, ঠিক আছে? বেশি মাথা ঘামানোর কোনো দরকার নেই। আচ্ছা চলো একটা এক্সাম্পল বুঝলাম। তাহলে এই স্ট্রাকচারটার মধ্যে রেজোনেন্স আছে, তো এবার আরেকটা স্ট্রাকচার দেখি। এবার এটা আসো, ধরো তোমাকে এরকম একটা স্ট্রাকচার হচ্ছে দিল, দেখো
ধরনের স্ট্রাকচারে আসলে রেজোনেন্স আছে কিনা বা অনুরণন আছে কিনা, ইলেকট্রনের সঞ্চালনশীলতা আছে কিনা। দেখো এটা কি, এখানে কি আছে, এটা কি, এটা কার্বন না, এটা কার্বন, এটাও কার্বন, এটাও কি কার্বন, এটাও কার্বন, এইখানে কি কার্বন না। যদি এখানে NH2 থাকে তার মানে বেসিক্যালি এখানে তোমার মূলত এই কার্বনটা কার সাথে যুক্ত, নাইট্রোজেনের সাথে যুক্ত, ঠিক আছে। মানে যদি এখানে NH2 না থাকে, জাস্ট একটা পয়েন্ট থাকে, তাহলে আমরা বুঝতাম যে এখানে একটা কার্বন আছে, তাহলে এখানে একটা NH2 আছে। আচ্ছা ওকে, তাহলে একটু আগে কি বলছি, আমি এখনই যখনই কার্বনকে ডাবল বন্ডে দেখবো, আমি যখনই কার্বনকে ডাবল বন্ডে দেখবো, আমি চোখ বন্ধ করে কি দিব, একটা সমান্তরাল পি অরবিটাল, ঠিক আছে, একটা সমান্তরাল পি অরবিটাল। আচ্ছা ঠিক আছে, এখানে প্লাস কাজে প্লাস বলছি, প্লাস এটা চোখ বন্ধ করে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি চোখ বন্ধ করে দাও, চোখ খোলা রাখি, তার সমস্যা নেই। এবার দেখো এই কার্বন ডাবল বন্ডে আছে না, তাহলে এই কার্বনে একটা সমান্তরাল পি অরবিটাল দিলাম, ওকে। আচ্ছা এবার দেখো কার্বনে প্লাস আছে, প্লাস মানে কি বলো, প্লাস মানে হচ্ছে ইলেকট্রনের ঘাটতি। দেখো মনে রাখো, যখন কোনো একটা পরমাণু ইলেকট্রন লুজ করে, সে ইলেকট্রন লুজ করে, তার অরবিটাল তো সে লুজ করে না, ঠিক আছে না, অরবিটাল তো থাকেই তার কাছে, অরবিটাল তো থাকে, কিন্তু অরবিটাল থেকে ইলেকট্রনটা চলে গেছে। তাহলে প্লাস মানে হলো অরবিটালটা আছে, বাট ওই অরবিটালটাতে ইলেকট্রনটা নাই, এটা ফাঁকা অরবিটাল, ঠিক আছে। প্লাস মানে কি, ফাঁকা অরবিটাল। তাহলে এখানে একটা সমান্তরাল ফাঁকা পি অরবিটাল আছে, প্লাস মানে ফাঁকা অরবিটাল, ঠিক আছে। আর লক্ষ্য করো নাইট্রোজেনে আছে একটা লোন পেয়ার, আচ্ছা লোন পেয়ার তো কোনো না কোনো অরবিটালে থাকবে, ঠিক আছে না, লোন পেয়ার তো কোনো না কোনো অরবিটালে অবস্থান নিবে না। দেখো এই যে লোন পেয়ারটা, দেখো এই লোন পেয়ারটা, এই লোন পেয়ারটা একটা সমান্তরাল অরবিটালে হচ্ছে যে অবস্থান নিবে, ঠিক আছে, অবস্থান নিবে। আচ্ছা এটা বলো এইখানে পাশাপাশি কয়টা সমান্তরাল অরবিটাল আছে, চারটা না, 1 2 3 4। এবার ইলেকট্রন কয়টা গুলো, এখানে কয়টা পাই ইলেকট্রন আছে, এই জায়গায় দুইটা, দুই পাই ইলেকট্রন। ভাইয়া ওই বাকিটুকু অংশ নেই। আচ্ছা লোন পেয়ারের ক্ষেত্রে আমি নিচের পার্টটা দেখাই না, জাস্ট হচ্ছে ইয়া বন্ড পাই বন্ড কোন পাই ডাবল বন্ড নাই, এইখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড দরকার নেই তো। লোন পেয়ার মানেই তো কি, লোন পেয়ারটা একটা অরবিটালে আছে, মানে ওই লোন পেয়ারটা যে অরবিটালে আছে, ওই অরবিটালটা বাকি তিনটা অরবিটালের সাথে সমান্তরালে থাকে। ভাইয়া প্লাসের অরবিটাল কি হবে আসলে? প্লাস মানে কি, ইলেকট্রন নাই কিন্তু অরবিটাল তো আছে। ধরো তুমি একটা, তোমার মনে করো তোমার বাসা থেকে ভাড়াটিয়া চলে গেছে, রুম তো ভাড়াটিয়া তো রুম নিয়ে চলে যায়, রুম তো আছে, ওই রুমের মধ্যে নতুন ভাড়াটিয়া আসতে হবে, ঠিক আছে, ওকে। ভাড়াটিয়াতে মনে করলো পুরো বাংলাদেশের সবচেয়ে বেশি কষ্ট থাকে হচ্ছে ভাড়াটিয়ারা, বাড়িওয়ালারা যে বছর বছর ভাড়া বাড়ায়, সার্ভিস চার্জ এটা সেটা কত কষ্ট। এই জন্য তোমরা চেষ্টা করো লাইফে ভালো কিছু করে একটা নিজস্ব একটা ফ্ল্যাট বা নিজস্ব একটা বাড়ি তৈরি করা। ভাই আপনি তৈরি করছেন? আমি তৈরি করছি কিনা, আমি করতেছি না, তবে আব্বু চেষ্টা করতেছে কিছু করার, আমার কিছু নেই, আমি যাই হোক তোমরা চেষ্টা করো। আর ছেলেদের আসলে নিজেদের বাড়ি গাড়ি না থাকলে কিন্তু তুমি কোথাও সম্মান পাবে না, তোমার ওয়াইফ তোমাকে সম্মান দিবে না, ঠিক আছে, তোমার বাবা মা তোমাকে সম্মান দিবে না, তোমার ভাইরা তোমাকে সম্মান দিবে না, গাড়ি বাড়ি না থাকলে ওয়াইফাই পাবো কি গাড়ি বাড়ি না থাকলে তো ওয়াইফ পাওয়ার সম্মান দিবে না, ঠিক আছে। যদি কেউ একদম গ্রাম থেকে গরিবকে নিয়ে আসে, কে কেউ যদি নিয়ে আসে, আমি একটা গ্রামের মেয়ে ভুলেও বিয়ে করে না ভাই, গ্রামের মেয়েরা হচ্ছে 10 গুণ বেশি বুঝে, আসলে অশিক্ষিত মেয়েরা বুঝে বেশি, কথাটা বুঝে নাই, ওকে। এরকম অসংখ্য কেস আমি দেখছি, আমি আগে হচ্ছে বাসা বসে স্টুডেন্ট পড়াতাম, বাসার যে গার্জিয়ান যে মহিলা, এ 5 পয়সা করে নেই, ঠিক আছে, এ এসে আমার বুঝায় আপনি এমনি পড়ান, আপনি এটা পড়াইলেন কেন, ঠিক আছে, অঙ্ক 3টা জায়গায় 4টা করান, ঠিক আছে, তো
আমি যদি দেখতেছি ইদার বলা হচ্ছে যে দামি কিছু পারে না, ঠিক আছে, বাচ্চাকে তো লেভেল অনুযায়ী পড়াইতে হবে, কথাটা বুঝো নাই? এই জন্য মহিলারা বেশি অবশ্যই আগে চেক করবে যে ভাই মাইয়ার মা কেমন, তুমি আগে ওইটা চেক করে বিয়ে করো, মেয়ে চেক করার দরকার নেই, মেয়ের মা কেমন, মেয়ের মা যদি উল্টা পাল্টা হয়েছে তোমার সংসার কি হবে? আরেকজনে আইসা যা বাদ দাও, এগুলো আলাপ করে এই যে এরা আসছে। কি বলো? চলো তাহলে এখানে কি হচ্ছে দেখো, বলো কত কিছু মোট ইলেকট্রন কয়টা? এইখানে দুইটা পাই ইলেকট্রন আছে, এখানে লোন পেয়ার কয়টা? এই দেখো এখানে লোন পেয়ার কয়টা? একটা লোন পেয়ার। তো একটা লোন পেয়ারে কয়টা ইলেকট্রন? দুইটা না? দুই ইলেকট্রন। তাহলে এবার কি হবে দেখো, ইলেকট্রন কয়টা? ইলেকট্রন এখানে দুইটা, ইলেকট্রন এখানে কয়টা? মোট চারটা। তাহলে চারটা ইলেকট্রন চারটা অরবিটালে ঘোরাঘুরি করবে, ঠিক আছে? তার মানে এই স্ট্রাকচারটার মধ্যে কি আছে? রেজোন্যান্স আছে, ঠিক আছে? ভাই রেজোন্যান্স না এরকম উদাহরণ দাও তো রেজোন্যান্স এবার দেখো, এবার আমরা আরেকটা প্যাটার্ন নিই। চলো আমরা একটু এরকম একটা স্ট্রাকচার দেখি যে এইখানে রেজোন্যান্স আছে কিনা একটু বের করার চেষ্টা করি। দেখো এই কার্বনে ডাবল বন্ড আছে, ওকে, চোখ বন্ধ করে প্যারালাল পি অরবিটাল। এই কার্বনে ডাবল বন্ড আছে, চোখ বন্ধ করে প্যারালাল পি অরবিটাল, ঠিক আছে? কিন্তু এই মাঝখানের কার্বনটার কি অবস্থা? এই মাঝখানের কার্বনে দেখো ডাবল বন্ড নাই, কোনো ট্রিপল বন্ড নাই, কোন কার্বনে তো লোন পেয়ার এমনিও থাকে না, এইখানে কোনো প্লাস নাই, কোনো মাইনাস নাই, ঠিক আছে, কিছুই তো নাই। তার মানে এই কার্বনের চারটা হাতি পূর্ণ, ঠিক আছে, চারটা হাতি পূর্ণ। তার মানে এই কার্বনের কাছে কোনো সমান্তরাল অরবিটাল নাই, ঠিক আছে, কোনো সমান্তরাল অরবিটাল নাই, কিছুই নাই। বাট এই কার্বনে দেখো একটা সমান্তরাল পি অরবিটাল আছে, এই কার্বনে একটা সমান্তরাল পি অরবিটাল আছে। তাহলে দেখো এই মাঝখানের কার্বনটাতে কোনো সমান্তরাল অরবিটাল না থাকার কারণে কি হবে, এইখানকার ইলেকট্রনগুলো আর এখানে যাওয়ার সুযোগ নাই, কারণ মাঝখানে তো কিছু নাই, কিসের মাধ্যমে যাবে? আবার এইখানকার ইলেকট্রনগুলো এই অরবিটালগুলোতে আসার কোনো সুযোগ এইখানে নাই। তার মানে এই স্ট্রাকচারটার মধ্যে কোনো রেজোন্যান্স ঘটবে না, ঠিক আছে, নো রেজোন্যান্স। আগে এটা বুঝতে হবে রেজোন্যান্স হবে কি হবে না। চলো লাস্ট টাইম স্ট্রাকচার দেখে আজকে আমরা অরবিটাল তখন আসে হ্যাঁ সমান্তরাল অরবিটাল তখন আসে এই যে বললাম ডাবল বন্ড থাকে, প্লাস থাকে, এই ছেলেরা তোমার বেশি বুঝছে এখন জাস্ট একটু এই স্ট্রাকচারটার মধ্যে একটু হালকা চেঞ্জ আনবো, জাস্ট একটা মাইনাস দিয়ে দাও, জাস্ট একটা মাইনাস দিয়ে দাও, জাস্ট একটা মাইনাস দিয়ে দাও। দেখো ডাবল বন্ড আছে তো সমান্তরাল পি অরবিটাল, ডাবল বন্ড আছে সমান্তরাল পি অরবিটাল। আচ্ছা এখন থেকে মাইনাসকে তুমি অলওয়েজ একটা লোন পেয়ার হিসেবে ট্রিট করবে। মাইনাস মানে দুইটা ইলেকট্রন, দেখো মাইনাস মানে কত ইলেকট্রন? দুইটা। দুইটা কেন? একটা কার্বনের নিজের, একটা কার্বনের কি নিজের ইলেকট্রন, আরেকটা কার্বন কি আরেকজন থেকে পাইছে, এইজন্যই তো মাইনাস, ঠিক আছে? তাহলে মাইনাস মানে দুইটা ইলেকট্রন, এবং এই দুটো ইলেকট্রন অলওয়েজ তুমি একটা লোন পেয়ারের মতোই ট্রিট করবা, ঠিক আছে, মাইনাস থাকবে। তাহলে তুমি চাইলে এই মাইনাসের জন্য কি নিতে পারো, একটা সমান্তরাল অরবিটাল তুমি এখানে চিন্তা করতে পারো, ঠিক আছে, ওকে? আর প্লাস থাকলে ফাঁকা অরবিটাল, প্লাস থাকলে ফাঁকা অরবিটাল, আর মাইনাস থাকলে এটাকে আমি একটা লোন পেয়ারের মতোই বিবেচনা করব। আর ডাবল বন্ড আছে তাহলে দেখো সমান্তরাল পি অরবিটাল, ডাবল বন্ড আছে সমান্তরাল পি অরবিটাল।
এবার লক্ষ্য করো, এইবার কিন্তু দেখো এখানে মোট 5টা সমান্তরাল কি অরবিটাল আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, দেখতে পাচ্ছি। বাট ইলেকট্রন বলো তো কয়টা? ইলেকট্রন কয়টা? অরবিটাল তো 5টা, ইলেকট্রন কয়টা? এখানে দুইটা আছে, এখানে দুইটা পাই ইলেকট্রন, এখানে দুইটা পাই ইলেকট্রন, এইখানে দুইটা পাই ইলেকট্রন, আর মাইনাস মানে এখানে আরো দুইটা, মানে এখানে দুইটা ইলেকট্রন আছে। মোট ইলেকট্রন কয়টা? দুইটা, দুইটা, চারটা, দুইটা কয়টা? 6টা ইলেকট্রন। এই 6টা ইলেকট্রন, এই 6টা ইলেকট্রন এখন 5টা অরবিটালের মধ্যে ঘুরবে, ঠিক আছে। ধরো তোমার বাসায় মানুষ 6 জন, রুম 5টা, তাহলে 6 জন মানুষ কি 5টা রুমের মধ্যে ঘোরাঘুরি করতে পারে না? অবশ্যই পারে, ঠিক আছে। যখন যার যেখানে মন চায় সেখানে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে আশা করি আমরা এসএমএস আইডিয়াটা বেসিকটা বুঝতে পারছি। বন্ধনটা একটু গুনে দিলে ভালো হতো। আচ্ছা তুমি উপরে 10 সমস্যা, নিচে দিলে প্রবলেম নেই, এগুলো বড় কোনো ইস্যু না। আপনি একটু গুনে দেন যে 5টা অরবিটাল 5টা কিভাবে? এই যে দেখো, একটা অরবিটাল, দুটো অরবিটাল, তিনটা, চারটা, 5টা, 5টা অরবিটাল, ইলেকট্রন এখানে দুইটা, দুইটা এখানে দুইটা, চারটা, চারটা এখানে দুটো, 6টা, তাহলে 6টা ইলেকট্রন 5টা অরবিটালে ঘুরবে। বাট রেজোনেন্সের বেসিক পয়েন্ট আছে, আগামী ক্লাসে আস্তে আস্তে রেজোনেন্টিক স্ট্রাকচার কিভাবে ড্র করতে হয় এগুলো দেখব।